বিরোধী দলে থাকলে খোলামেলা আন্দোলন করতে পারতাম, কিন্তু শাসক দলে থেকে তো সেটা দলে আছি, সেই দলের আধিকারিকরা যদি ভুল চুপ করে, সেটা যদি আমি আন্দোলনে যাই, তাহলে আমি সব আধিকারিকদের বিরুদ্ধে আমার ইচ্ছা থাকলেও আমি সেখানে গিয়ে কোনো সুরাহা করতে পারি। যে উপরে যে গায়ে পড়ে, সেটার জন্য বলেছি যে আমার হাত পা বললে যারা বেঁধে নিয়ে আসে তাদের বিরুদ্ধে আমি কথা বলি। লড়েছি কখনো ইলেকশন কমিশনের এমসিসি কে আমি কোনো মুখ নেই যাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবেলা। বিতর্কে বারে বারে যেন জড়ায়, একেবারে জেলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন তিনি। কেন এই ঘুরলেন? সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন দা, প্রথমেই পুলিশের বিরুদ্ধে আপনার একরাশ অভিযোগ, ক্ষোভ, পরবর্তীতে একেবারে ঘুরে গেলেন। কোন দলীয় চাপ, উপর মহল থেকে চাপ? না না, দলীয় কোনো চাপ নেই। আমার জেলায় বিভিন্ন 27টি থানা আছে মুর্শিদাবাদ জেলায়। তার মধ্যে আমাদের দুটো ভাগ আছে, বহরমপুর মুর্শিদাবাদ পুলিশ পিডি আর জঙ্গিপুর পুলিশ পিডি। বেশিরভাগ অংশটাই বহরমপুর মুর্শিদাবাদ পুলিশ পিডির মধ্যে রয়েছে। সেখানে নতুন এসপি গেছে মাসখানেক আগে। সেই এসপি সাহেবের সঙ্গে গতকাল আমি সাক্ষাৎ করেছি। ওনার সঙ্গে কিছু মানুষের যে অভিযোগ আমার কাছে ছিল কয়েক থানা পুলিশ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে বা তাদের কর্মপদ্ধতি নিয়ে, সেই বিষয়টা আমি বলেছিলাম রবিবারে 1 তারিখে সোশ্যাল মিডিয়ার একটা জেলা ফেডারেশনের সম্মেলনে। পরবর্তীকালে মুর্শিদাবাদ বহরমপুরের পুলিশ পিডির পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিশদে আলোচনা করে যে সমস্ত সমস্যাগুলা ছিল, উনি নতুন গেছেন, 1 মাস গেছেন, ওনার সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করে যেসব সমস্যাগুলি সাধারণ মানুষের সমস্যাটা, আমার কোনো সমস্যা না। আমি বিধায়ক ভরতপুর, কিন্তু গোটা মুর্শিদাবাদ জেলা আমাকে চেনে। আমিও মুর্শিদাবাদ জেলার মানুষকে খুব ভালোভাবে সুন্দরভাবে চিনি। তো অনেক মানুষ যখন কোনো নিজের প্রাইড হয়, কারোর দ্বারা অসম্মানিত হয় বা কারোর দ্বারা প্রতারিত হয়, তখন আমার কাছে তারা সরাসরি ফোন মারফত বা আমার সঙ্গে সাক্ষাৎ করার সময় নিয়ে আমার সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগ সমস্যার কথা বিশদে বলেন। আমি একজন রাজনৈতিক ব্যক্তি, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যে প্রত্যাশা আমার প্রতি, তাদের যে শোনার যে মানুষ আমি, বা শোনার মানসিকতা নিয়ে আমি রাজনীতিটা করি, তাই সাধারণ আম জনতা যে কোনো তাদের সমস্যা বা যে কোনো অভাব অভিযোগ, ভরতপুর নয় মুর্শিদাবাদের মানুষজন আপনার সঙ্গে জনসংযোগে থাকেন, এবং তারা তাদের কোনো ইমিডিয়েটলি কোনো সমস্যায় পড়লে বা কোনো অফিসে গিয়ে কোনো কাজ সঠিকভাবে না পেলে, শুধু পুলিশ না, বেলারো অফিস, ল্যান্ড ডিপার্টমেন্ট, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, বিভিন্ন মানে জেলার বিভিন্ন যে অফিসগুলা বা জনপ্রতিনিধিদের অফিস বা সরকারি ডেভেলপমেন্ট অফিস বা প্রশাসনের পুলিশ প্রশাসনের থানা, সর্ব বিষয় নিয়ে আমার কাছে অনেক আবদার বলুন বা তাদের অভাব অভিযোগ নিয়ে, অনুযোগ নিয়ে আমার কাছে
তারা আপনি একটা বলে বিষয় বলেছিলেন গত পরশুদিন, যেখানে যে আপনি শাসক দলে না থাকলে বিরোধী দলে থাকলে পুলিশের মজা বোঝাতেন বা এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। শাসক দলে থেকে কি সত্যি পুলিশের যে সকল অভিযোগ আসে সেগুলো কি করা যায় না? দেখুন, বা সেই খুলে ফেলা যায় করা না? করা যায় না আমি বলছি না, কিন্তু ধরুন আমি একটা বিধায়ক, আমার নিজের এলাকায় যে সমস্যা হয় সেই সমস্যাগুলো আমি হয়তো চেষ্টা করি সেখানে সলিউশন করার বা মিটমাট করার, বা থানাকে বলে বা বিডিও কে বলে বা পঞ্চায়েতকে বলে করা যায়। কিন্তু সার্বিক যেখানে জেলার বিষয়, সেখানে জেলার যারা অফিসার দায়িত্বে থাকে তাদের কথাটা যে প্রশাসন গুরুত্ব দেয় বা প্রাধান্য দেয়, আমি একজন সাধারণ এমএলএ হিসাবে সেই প্রাধান্য বা গুরুত্ব পাওয়া যায় না। কিন্তু সেখানে আমি শাসক দলের এমএলএ থাকার সুবাদে আমি কিন্তু সেই সব আধিকারিকদের বিরুদ্ধে আমার ইচ্ছা থাকলেও আমি সেখানে গিয়ে কোনো সুরাহা করতে পারি না। আমি ওই কথাটা এই কারণেই বলেছিলাম যে আমি বিরোধী দলে থাকলে যে কোনো মানুষের দাবি নিয়ে আমি যে কোনো প্রশাসনের আধিকারিকের সামনে কাছে অফিস দেখলেও আপনি বলতে পারবেন না শাসক দলে থাকার। থাকতে গেলে দলের তো একটা সিস্টেম আছে, দলের একটা জায়গাতে যারা নেতৃত্বে আছে প্রোটোকল আছে, সেই সব নেতৃত্বর মাধ্যমে তো যেতে হয়। সেক্ষেত্রে যারা লিডারশিপে আছে, যারা নেতৃত্ব অফিসিয়ালি আছে, তাদের এই সুযোগটা আছে। আপনি তো বরাবরই ঠোঁট কাটা, আপনাকে তো দেখেছি অন্যায় প্রতিবাদ করতে, সেক্ষেত্রে কেউ শাসক দলে থেকেও করা যাবে না? করা যাবে না কেন, আমি তো করি, আমার এটা অভ্যাস আছে যে আমি করি। করতে গিয়ে বিরোধীদের তত্ত্বটা বিরোধীদের তত্ত্ব এই কারণে দিয়েছি, আমি দীর্ঘদিন বিরোধী দলে রাজনীতি করেছি, কংগ্রেস করেছি 1982 সাল থেকে 2012 সাল পর্যন্ত। তখন আমরা সিপিএম এর যে 34 বছরের শাসন, তার অধিকাংশ সময়টাই আমরা সিপিএম এর প্রশাসনের বিরুদ্ধে, কি পুলিশ প্রশাসন কি সিভিল প্রশাসন সবার স্তরের বিরুদ্ধে, কি পঞ্চায়েত সমিতি কি গ্রাম পঞ্চায়েত কি টাউনশিপ, সকলের যে শাসকের যে চলাফেরা, শাসকের যে চলার যে স্টাইল বা তাদের যে মানুষের প্রতি অবহেলা করা বা অপমাননা করা বা তাদের গুরুত্ব না দেওয়া, তখন আমরা আন্দোলন করেছি, লোক জমায়েত করেছি, ডেপুটেশন দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, রোড ব্লক করেছি, এবং বিভিন্ন থানা বা বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, সেখানে আমরা আন্দোলনের মাধ্যমে মানুষকে সংগঠিত করে তাদের সেই ন্যায্য দাবিগুলো আদায় করেছি। এখন কি উচ্চতর যে শাসক দল রয়েছে, তাদের যে আধিকারিক মানে পদে রয়েছে, তাদের কি কোনো রকম যে কমিটি রয়েছে আপনার দলের, সেই কমিটির দলে কি চাপে পড়ে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে? না না, আমাকে কেউ চাপ দেয় না, আমি কারো কাছে চাপের প্রশ্নই আসে না। আমি স্বাধীনচেতা মানুষ, আমি আমার মতো করে দলের শৃঙ্খলাকে সম্মান দিয়েই আমি আমার স্বাধীনতা বজায় রেখেই আমি চলাফেরা করি। এই ব্যাপারে আমাকে কেউ সেরকম চাপ দেয় না। কিন্তু সাধারণ মানুষের দাবি দাওয়াগুলা, ন্যায্য অধিকারগুলা মানে প্রতিষ্ঠিত করতে গিয়ে তো কিছু সমস্যাই হয়। এখানে কি বিরোধী দলে থাকলে আপনার লাভ হতো বেশি? বিরোধী দলে থাকলে খোলামেলা আন্দোলন করতে পারতাম, কিন্তু শাসক দলে থেকে তো সেটা করা যায় না। আমি যে দলে আছি সেই দলের কোনো আধিকারিকরা যদি ভুলচুক করে, সেটা যদি আমি আন্দোলনে যাই, তাহলে বাংলায় একটা কথা আছে যে উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। সেটার জন্য বলেছি যে আমার হাত পা বাঁধা আছে, তা নাহলে আমি এসবগুলা কি করে মানে অধিকার আদায় করতে হয় বা প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমি নিশ্চয়ই করে দেখাতে পারতাম বা করে দেখিয়েছি। সিপিএম এর বুদ্ধবাবু জ্যোতিবাবু তারাও পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, তো সেই সময় যেসব প্রশাসন ছিলেন একদম থানা লেভেল থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান লেভেল থেকে একদম ডিস্ট্রিক্ট লেভেল, বিভিন্ন পর্যায়ে 3 স্টার পঞ্চায়েত
পৌরসভা, ব্লক লেভেল, অঞ্চল লেভেল, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, সমস্ত লেভেলেই আমার খোলামেলা আচরণ ছিল। তখন আমি এই ধরনের মানুষের প্রতি অবিচার, অন্যায় সিপিএম এর সরকারের আধিকারিকরা অনেক করতো। আজকের দিনে যেটা ছোটখাটো হয়, তখন ধারাবাহিকভাবে মানুষের প্রতি এক একটা থানাতে সিপিএম এর এলসিএস আর ওসি মিলেমিশে মানুষের উপরে অত্যাচার করত, জুলুম করত, তাদের ইচ্ছার বিরুদ্ধে চোখ রাঙাতো, তাদেরকে মানে শাসন গর্জন করত। তখন আপনাদের মতো এরকম বোম ধরে এটা শোনার বা সেটাকে মানুষের দৃষ্টিতে তুলে ধরার লোকই পাওয়া যেত না। মানে একটা জিনিস, ধরুন আপনি বললেন পুলিশের বিরুদ্ধে, তারপরে পরবর্তীতে আমরা আগে দেখলাম অনুব্রত মণ্ডল বলছেন পুলিশের বিরুদ্ধে। না, উনি আগে বলেছেন, তারপর পরবর্তীতে আপনি বলেছেন পুলিশের বিরুদ্ধে। এই যে একটার পর একটা অভিযোগ, শাসক দলের পুলিশ মন্ত্রী শেষে মুখ্যমন্ত্রী রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ ব্যবস্থা তো ওনার দায়িত্ব রয়েছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রীকে আমি যতটুকু চিনি জানি, তেনার সঙ্গে সম্মুখে কথা হয়, দেখা হয়, তেনার যে বার্তা, তেনার যে মেসেজ, তিনি যে আমাদেরকে নির্দেশ দেন, তাতে মুখ্যমন্ত্রী কোনো সময় কোনো আধিকারিককে কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার বা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে তিনি কোনোদিন বলেন না। কিন্তু কিছু স্বার্থন্বেষী আধিকারিক রয়েছে, তাদের নিজেদের স্বার্থ কায়েম করার জন্য এসবগুলা করে এক, তার উপরে রিপোর্ট দেয় আর এক। আমি যারা দুষ্কর্ম করে, যারা মানুষের উপরে ছড়ি ঘোরায়, যারা মানুষকে মানুষ বলে মান্যতা দেয় না, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। আপনার কি মনে হয় জেলার পুলিশ আধিকারিকদেরকে আরো সচেতন হওয়া দরকার রয়েছে? জেলার পুলিশ আধিকারিকরা তো সচেতনই আছে। জেলার পুলিশ তো আর এত বড় একটা জেলা, সেই জেলায় 27টা থানা, সেই থানার ওসিদের নিচেও যে সমস্ত এএসআই, সাব ইন্সপেক্টর, আইসিদের নিচেও যে সমস্ত সাব ইন্সপেক্টর, যারা একটা থানায় 8 জন 10 জন করে অফিসার থাকে, বড় থানাগুলায় 14 জন 16 জন করে অফিসার থাকে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, সব নিয়ে আইন শৃঙ্খলা পরিচালনা করা হয়। সেখানে তো বহু এমন কর্মী আছে যাদেরকে একটা লিগেল, কেউ দুষ্কর্ম করলো, কেউ অন্যায় করলো, কেউ একটা বাজে কাজে সঙ্গে যুক্ত হয়ে গেল, তাদের বিরুদ্ধে কমপ্লেন এলো, এফআইআর করার পরে কোনো অফিসারকে পাঠালো, সেই অফিসার তার মতো করে, যাকে বাংলায় বলা যায় ধরে আনতে বললে বেঁধে আনা, এরকম অনেক আছে। সেই সব যারা ধরে আনতে বললে যারা বেঁধে নিয়ে আসে, তাদের বিরুদ্ধে আমি কথা বলি। শাসক দলের নেতারা কি পুলিশদের ব্যবহার করেন বলে, পুলিশদের যে এত আমরা জেলায় জেলায় দেখতে পাচ্ছি, বা সেটা বামফ্রন্ট আমলে ব্যবহার হতো অত্যন্ত নোংরা ভাবে। তো একটা একই দলের 10 জন ব্যক্তিকে, দুটোই সিপিএম, যার 3টে ভোট থাকতো আর যার 7টা ভোট থাকতো, পুলিশ প্রশাসন সিপিএম এর নেতারা 7টা ভোটওয়ালার দিকে, যতই অন্যায় করুক 3টে ভোটওয়ালার দিকে, তাদের দিকে না থেকে 7টা ভোটের দিকে থাকছে। এটা ওদের কালচার, ওদের চলাফেরা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। আমাদের দলে আমি তো প্রশাসনকে ব্যবহার করে কোনো নির্বাচনে কোনো রকম ভাবেই কোনো প্রভাব খাটানো বা তাদের সাহায্য নিয়ে বা সহযোগিতা নিয়ে আমি কোনো নির্বাচনে জিতেছি, হেরেছি, অনেক কিছু সম্মুখীন হয়েছি, অনেক ফেস করেছি। 1993 থেকে আমি পঞ্চায়েত নির্বাচন ফেস করেছি প্রথম, তারপরে পিএস, তারপরে জেডপি, তারপরে এমএলএ, লাস্ট আমি 2019-এ এমপি ভোটও ফেস করেছি। তখনও আমার মনে হয়নি যে আমার পক্ষে প্রশাসন থাকলে আমি একটু অ্যাডভান্টেজ পেতাম, বা আমার পক্ষে ভোটে জিততে বা রেজাল্টের ক্ষেত্রে আমার উপকার হতো। আমি স্বাধীনচেতা মানুষ, মানুষ আমাকে ভালোবাসে, আমিও মানুষকে নিয়ে ভাবি,
মানুষকে নিয়ে ভালোবাসি। তাই প্রশাসন কি করলো আমি এমসিসি কে সম্পূর্ণরূপে সম্মান করি, এমসিসি কে মেনটেন করি। যখন ইলেকশন কমিশন কোনো নোটিফিকেশন দেয় তখন মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি টা লাগু করে। তাতে ইলেকশন আচরণ বিধিতে পরিষ্কার করে মানুষের উপরে কোনো প্রভাব না খাটানো, মানুষকে তাদের স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করার ব্যালটের মাধ্যমে, এটা এমসিসিতে বলা হয়। এবং কারো বিরুদ্ধে কোনো নোংরামি কথা বলা বা জোর খাটানো, এসব এমসিসির যারা অবজারভার থাকেন এগুলো ওনারা ফলো করেন বা অবজারভেশন করেন। কাজেই আমি যতবার ইলেকশনে লড়েছি কখনো ইলেকশন কমিশনের এমসিসি কে আমি অমান্য করিনি বা তাদের কোনো এমসিসি কে মানে ভঙ্গ করা বা তাকে গুরুত্ব না দেওয়া, এটা কখনো করিনি। আপনার বিরুদ্ধে বা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ভিত্তি করে। বিজেপির এসব মন্তব্য করা বিরোধীতে আছে, তারা করবে, কিন্তু বিজেপির নেতারা আগে নিজেদের ঘর সামলাক। বিজেপির সর্বভারতীয় নেতারা যখনই বিধানসভাতে আমরা দেখেছি 2020 থেকে দিল্লি প্যাসেঞ্জারি শুরু করেছিল কেন্দ্রীয় মোদীজির নেতৃত্বে, স্মৃতি ইরানি থেকে তাবর নেতারা দিল্লি আসা যাওয়া করতো। অর্থাৎ আমরা দিল্লি প্যাসেঞ্জার বলা হয় এদেরকেই, যারা চাকরি বাকরি করেন কর্মক্ষেত্রে দিল্লি সকালবেলায় উঠে যান আবার সন্ধ্যায় বাড়ি আসেন। সেরকম করে দিল্লির নেতারা 2021-কে কি বার 200 পার এই টার্গেট রেখে 1 মাস 2 মাস আগে থেকে দিল্লি প্যাসেঞ্জারি করত। বিভিন্ন দপ্তরের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, অল বডি এটা করেছিলেন। রেজাল্ট কি এসেছিল? 200 টার্গেটে 77-তে এসে থেমে গেছিল। আর এবার আবার অনেক আগে থেকে এই 29 তারিখ বা কাল তারিখ ওদিকে প্রধানমন্ত্রী যে এসেছিলেন আলিপুরদুয়ারে 29 তারিখে, আর এদিকে 2 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মকর্তা বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে মিটিং করে গেলেন। মিটিং তো করার অধিকার সবার আছে, করবেন। তো আমি যতটুকু জানি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সুশাসন, যে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে সর্বস্তরের মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে যে পরিষেবা দিয়ে চলেছেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেভাবে তিনি কাজ করছেন, এই মুহূর্তে বিজেপির এমন কোনো মুখ নেই যাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবেলা করে। তো ইলেকশন আসবে যাবে, আমাদের নেত্রী তার কর্মপদ্ধতি, মানুষের প্রতি তার ন্যায়, জাস্টিস বা তার যে উন্নয়নের ধারা, সেটা আরো বেশি তৎপরতা দিয়ে করবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।